প্রাণ প্রাণে সোহে। Class 7 English textbook lesson 12 My Diary written by Annie Frank. ওকে, প্রথমে একটু লেখক পরিচিতিটা একটু দেখে নিই। The following excerpts have been taken from the book titled Annie Frank, The Diary of a Young Girl by Annie Frank. অর্থাৎ নিচের সংগৃহীত অংশটি অ্যানি ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্ল নামে অ্যানি ফ্র্যাঙ্কের বই থেকে নেওয়া হয়েছে। Annie Frank was born on June 12, 1929 in Frankfurt, Germany. অর্থাৎ অ্যানি ফ্র্যাঙ্ক 1929 সালের 12ই জুন জার্মানির ফ্র্যাঙ্কফার্টে জন্মেছিলেন। In her diary, Annie Frank records her experiences during 1942 when she and her family fled their home in Amsterdam and went hiding for the next 2 years in the secret annex of an old office building. অর্থাৎ তার দিনলিপিতে অর্থাৎ তার ডায়েরিতে অ্যানি ফ্র্যাঙ্ক তার 1942 সালের অভিজ্ঞতার কথা লিখেছেন। কেমন 1942 সালে তার জীবনে যেসব ঘটনা ঘটেছে তার কথা লিখেছেন যখন তিনি তার পরিবারের সঙ্গে আমস্টারডামের বাড়িতে গিয়েছিলেন। The extract deals with the experiences just before she and her family went into hiding. অর্থাৎ এই অংশটির মাধ্যমে ঠিক সেই লুকিয়ে থাকার পূর্বের অভিজ্ঞতাগুলির কথা বলা হয়েছে। অর্থাৎ তারা যখন লুকাতে যাবে ঠিক তার আগের মুহূর্তগুলোর কথাই কিন্তু এখানে ডিসক্রাইব করা হয়েছে। তো চলো আমরা শুরু করে দিই। ইউনিট 1 সানডে 14th জুন 1942 1942 সালের 14ই জুনের ঘটনা। এটা রবিবার ছিল দিনটা। অন ফ্রাইডে June 12th I woke up at 6 o'clock and no wonder it was my birthday. আমি শুক্রবার 12ই জুনে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং এতে কোনো আশ্চর্যের কিছুই নেই যে এটা আমার জন্মদিন ছিল। অর্থাৎ শুক্রবারে লেখিকার জন্মদিন ছিল। But of course I was not allowed to get up at that hour, so I had to control my curiosity until 6:45. But of course I was not allowed. কিন্তু অবশ্যই আমাকে সুযোগ দেওয়া হলো না টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, ওই সময়ে। অর্থাৎ লেখিকা তো 6টার সময় উঠেছেন ঘুম থেকে, তো ওই সময় বিছানা ছেড়ে ওঠার বা বিছানা ছেড়ে কোথাও যাওয়ার পারমিশন কিন্তু তাকে দেওয়া হলো না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি, সুতরাং আমাকে দমিয়ে রাখতে হলো আমার কৌতূহল আনটিল 6:45। 6:45 মানে 6:45, অর্থাৎ 7টা বাজতে 15 মিনিট যখন বাকি সেই অবধি আমার কৌতূহল আমাকে কন্ট্রোল করে রাখতে হয়েছিল। Then I could bear it no longer and went to the dining room where I received a warm welcome from Murzi the cat. অর্থাৎ তারপরে আমি আর এটাকে বিয়ার অর্থাৎ সহ্য করতে পারলাম না বা ধৈর্য ধরে আমি আর থাকতে পারলাম না। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং আমি ডাইনিং রুমে চলে গেলাম। খাবার ঘরের দিকে আমি চলে গেলাম। হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজি দ্য ক্যাট, অর্থাৎ যেখানে আমি আমার বেড়াল মুরজির কাছ থেকে একটা খুব উষ্ণ অভিনন্দন পেলাম। ওকে, দেখো, soon after 7 I went to mommy and daddy and then to the sitting room to undo my presents.
এর পরপরই খুব তাড়াতাড়ি শীঘ্রই আমি আমার মা এবং বাবার কাছে গেলাম এবং তারপরে আমি গেলাম বসার ঘরে টু আন্ডু মাই প্রেজেন্টস। আন্ডু মানে অ্যাকচুয়ালি খুলে দেখা। আমি আমার প্রেজেন্টগুলো, আমি উপহারগুলো খুলে দেখতে গেলাম আর কি। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল। এখানে একটু বোঝার ব্যাপার আছে, তোমরা ভালো করে বুঝে নাও। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ, প্রথম অভিনন্দন আমাকে প্রথম জানানোর জন্য সেখানে কি ছিল? ওয়াজ ইউ, তুমি ছিলে। তুমি বলতে এখানে কিন্তু ডায়েরিকে বোঝানো হচ্ছে, যে ডায়েরিতে অ্যানি লিখছেন। হ্যাঁ, যে ডায়েরির কথা বলা হচ্ছে সেটাই কিন্তু এখানে ইউ। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, সম্ভবত সব থেকে বেশি সুন্দর। যতগুলো জিনিস আমি পেয়েছি অফ অল, সেই সবগুলোর মধ্যে নাইসেস্ট, সব থেকে সুন্দর তুমি, অর্থাৎ ডায়েরি। দেন অন দ্য টেবল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, আ প্ল্যান্ট অ্যান্ড সাম পিওনিস অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে। দেন অন দ্য টেবল দেয়ার ওয়ার আ বাঞ্চ অফ রোজেস, অর্থাৎ তারপরে দেখা গেল টেবিলের পরে একগুচ্ছ গোলাপ ফুল আছে। আ প্ল্যান্ট, একটা চারা গাছ টাইপের আছে। অ্যান্ড সাম পিওনিস, পিওনিস মানে বিভিন্ন রঙের ফুলের কাণ্ড যখন একটা জায়গায় গুচ্ছ আকারে বেঁধে একটা প্রেজেন্ট বা উপহার তৈরি করা হয়, সেই ব্যাপারটাকে কিন্তু পিওনিস বলা হয়। তো সেই পিওনিস অ্যান্ড মোর, এবং আরও অনেক কিছু, অ্যারাইভড ডিউরিং দ্য ডে, সারাদিন ধরে কিন্তু আমার কাছে এসে উপস্থিত হয়েছিল বিভিন্ন পুরস্কার। I got masses of things from mommy and daddy and was thoroughly spoiled by various friends. অর্থাৎ আমি আমার বাবা মায়ের থেকে অনেক জিনিস পেয়েছি এবং বিভিন্ন বন্ধুদের দ্বারা বিপথে চালিত হয়েছি। থরলি স্পয়েলড, হ্যাঁ, সারাদিন ধরে খুব আনন্দ উৎসব করেছে লেখিকা। তো থরলি স্পয়েলড, সব কাজ যে ভালো করেছেন তা নয়, কিছু কিছু কাজ আবার হয়তো একটু দুষ্টুমি হয়ে গেছে বন্ধুদের পাল্লায় পড়ে। এবং আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা অবস্কিউরা, আ পার্টি গেম, লটস অফ সুইটস, চকোলেটস, আ পাজল, আ ব্রুচ, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, ডেইজিস মাউন্টেন হলিডে, আ টেরিফিক বুক অ্যান্ড সাম মানি। তাহলে দেখো, অন্য যে জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছিল তার মধ্যে কী ছিল? ক্যামেরা অবস্কিউরা ছিল, একটা পার্টি গেম ছিল, অনেক মিষ্টি ছিল, চকোলেট ছিল, পাজল মানে ধাঁধা টাইপের, ধাঁধা ছিল, আর ব্রুচ, ব্রুচ মানে এক ধরনের অলংকার যেগুলো মহিলারা তাদের ড্রেসে ব্যবহার করে। তো সেই ব্রুচ, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস, এটা একটা বই, সেটা কার লেখা? জোসেফ কোহেন। এই বইটাও ওনাকে কেউ দিয়েছিলেন তার জন্মদিনে। ডেইজিস মাউন্টেন হলিডে আর টেরিফিক বুক, মানে ডেইজির লেখা মাউন্টেন হলিডে একটা বই, সেটা কি, আর টেরিফিক বই, একটা মারাত্মক বই। অ্যান্ড সাম মানি, এবং কিছু টাকাও আমি পেয়েছিলাম সারাদিন ধরে। নাও আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, এখন আমি যে টাকা পেয়েছিলাম তা দিয়ে অপূর্ব গ্রিক রোমের উপকথার বইও কিনতে পারি আমি এখন। গ্র্যান্ড মানে খুব আনন্দের বিষয় এটা। দেন লাইজ কল্ড মি অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, তারপরে লাইজ আমাকে ডেকে নিয়ে গিয়েছিল এবং আমরা স্কুলে গিয়েছিলাম। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরি ওয়ান টু সুইট বিস্কিটস অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স। টিফিনের সময়, রিসেস মানে অবসর বা টিফিনের সময়, আই ট্রিটেড এভরি ওয়ান, আমি সমস্ত সবাইকেই খাইয়েছিলাম টু সুইট বিস্কিটস, মিষ্টি বিস্কুট খাইয়েছিলাম। ট্রিট দেওয়া নিশ্চয়ই তোমরা সবাই জানো। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসন্স, এবং তারপরে আমাদেরকে আবার পড়াশোনায় ফিরে যেতে হয়েছিল। নাও আই মাস্ট স্টপ, এখন আমি থামছি। বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, এখন বিদায়, আমরা খুব ভালো বন্ধু হতে চলেছি। কাকে বলো তো এই কথাগুলো বলছে? ওই ডায়েরিতে, যাতে তিনি লিখছেন এই
কথাগুলো লিখছেন, সেই ডায়েরিকে এগুলো বলছেন যে নাও আই মাস্ট স্টপ, এখন আমি থামি, বাই বাই, উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা এখন ভালো বন্ধু হতে চলেছি। এগুলো সবই লেখিকার ডায়েরিকে বলছেন, নিজের ডায়েরিকে, কারণ তিনি ছোট ছিলেন তখন। ওকে, এরপরে ইউনিট 2, পেজ নাম্বার 116। I had my birthday party on Sunday afternoon. রবিবার বিকালে আমার জন্মদিনের অনুষ্ঠানটা হলো, বার্থডে পার্টিটা হলো। We showed a film, The Lighthouse Keeper, which my school friends thoroughly enjoyed. আমরা দ্য লাইট হাউস কিপার সিনেমাটি দেখিয়েছিলাম সবাইকে, আর আমার বিদ্যালয়ের বন্ধুদের, এবং তারা ভীষণভাবে উপভোগ করেছিল। উই হ্যাড এ লাভলি টাইম, আমরা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। দেয়ার ওয়ার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, অনেক ছেলে এবং মেয়ে সেখানে ছিল আমার জন্মদিনের পার্টিতে। ফর ইয়ার্স লাইজ গুজেন্স অ্যান্ড স্যান হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস। অনেক বছর আগে থেকেই লাইজ গুজেন্স এবং স্যান হাউটম্যান আমার ভালো বন্ধু ছিল ওরা। সিন্স দেন আই হ্যাভ গট টু নো জোপি ডি ওয়াল অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল। তারপর থেকে আমি জোপি ডি ওয়ালের সঙ্গে পরিচিত হয়েছিলাম। সেটা কোথায়? জিউইশ সেকেন্ডারি স্কুলে। We are together a lot and she is now my best friend. আমরা অনেক সময় একসাথে কাটিয়েছিলাম এবং এখন সে আমার সবথেকে ভালো বন্ধু। She is now my best friend. Liz is more friendly with another girl and San goes to a different school where she has made a new friends. Liz is more friendly with another girl. Liz সে অন্য একটা মেয়ের সঙ্গে বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে, এবং স্যান সে একটা অন্য স্কুলে যায় যেখানে সে তার অনেক নতুন বন্ধু বানিয়ে ফেলেছে বা তৈরি করে ফেলেছে। ওকে, এবার ইউনিট 3, স্যাটারডে 20th June 1942. I haven't written for a few days because I wanted first of all to think about my diary. I haven't written for a few days. আমি বেশ কিছুদিন লিখতে পারিনি। Because, কারণ I wanted first of all to think about my diary. সবার প্রথমে আমি আমার এই ডায়েরিটা নিয়ে ভাবতে চাই। It's an odd idea for someone like me to keep a diary, not only because I have never done so before, but because it seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unbosomings of a 13-year-old schoolgirl. It's an odd idea. এটা একটা অদ্ভুত ব্যাপার ফর সামন লাইক মি, আমার মতো কারোর একটা লোকের ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে যায় টু কিপ আ ডায়েরি, একটা ডায়েরি রাখা বা ডায়েরি লেখা। নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ডান সো বিফোর, শুধুমাত্র এই কারণে না যে আমি এরকমটা এর আগে কখনো করিনি, বাট বিকজ ইট সিমস টু মি দ্যাট, কিন্তু এ কারণেও যে এটা আমার কাছে মনে হয় নাইদার আই নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, আমিও নই বা নর ফর দ্যাট ম্যাটার এনিওয়ান এলস, অন্য কারোর পক্ষেও উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনবোজমিংস অফ আ 13-year-old স্কুল গার্ল। মানে 13 বছর বয়সী একটা মেয়ে, একজন মেয়ে আনবোজমিংস অর্থাৎ সে কী কী বলছে বা কী কী লিখছে ডায়েরিতে, উইল বি ইন্টারেস্টেড ইন দ্য, মানে কেউই ইন্টারেস্টেড হবে না যে 13 বছর বয়সী একজন মেয়ে সে ডায়েরিতে কি লিখছে এই ব্যাপারটার প্রতি, কিন্তু উইল বি ইন্টারেস্টেড, কেউই ইন্টারেস্টেড হবে না। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, তবুও তাতে কী বা আসে যায়। আই ওয়ান্ট টু রাইট,
but more than that, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. আমি লিখতে চাই, I want to write, but more than that, কিন্তু এর থেকে বড় কথা, I want to bring out all kinds of things that lie buried deep in my heart. যে কি, I want to bring out all kinds of things, আমি সব ধরনের জিনিস বাইরে বের করে আনতে চাই, that lie buried deep in my heart, যেটা আমার হৃদয়ের ডিপ, গভীরে buried, লুকিয়ে থাকে, সেই সব বিষয়গুলোকে আমি সবই বাইরে বের করে আনতে চাই এই ডায়েরি লেখার মাধ্যমে। There is a saying that paper is more patient than man. It came back to me on one of my slightly melancholy days while I sat chin in hand, feeling too bored and limp even to make up my mind whether to go out or stay at home. এরকম সাধারণত বলা হয়ে থাকে, এটা সাধারণত বলা হয় যে মানুষের থেকে কাগজ বেশি ধৈর্যশীল, পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান। It came back to me on one of my slightly melancholy days. এটা আমার কাছে ফিরে এলো, হ্যাঁ, এই কথাটা একদিন আমার কাছে ফিরে এলো কি বিকেলে, যখন আমি বিষণ্ণ হয়ে বসেছিলাম। Slightly melancholy days while I sat chin in hand, যখন আমি কি চিন ইন মাই হ্যান্ড, মানে আমি আমার হাতের উপরে থুতনিটা দিয়ে বসেছিলাম। ফিলিং টু বোর্ড, আমার খুব একঘেয়েমি লাগছিল, অ্যান্ড লিম্প ইভেন টু মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, এবং এই বিষয়টা আমি মেক আপ মানে মনস্থির করে পাচ্ছিলাম না, হোয়েদার টু গো আউট, যে আমার কি বাইরে বেরিয়ে যাওয়া উচিত, অর স্টে অ্যাট হোম, নাকি আমার বাড়িতে থাকা উচিত। এই বিষয়টা আমি যখন একটা দিনে বিকেলবেলা আমি ডিসাইড করতে পারছিলাম না, ঠিক সেই দিনে আমার কাছে এই প্রভাবটা, অর্থাৎ পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, এই প্রভাবটা আমার কাছে আমার মনে আসলো। ইয়েস, দেয়ার ইজ নো ডাউট দ্যাট পেপার ইজ পেশেন্ট, হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কাগজ ধৈর্যশীল। অ্যান্ড আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি টু এনি ওয়ান, এবং আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক, আমি এই কার্ডবোর্ডে ঢাকা নোট বইটা যেটা ডায়েরি, এটা কি আই ডোন্ট ইন্টেন্ড, আমার কোনো মানসিকতা নেই যে ডায়েরিটা কি বিয়ারিং দ্য প্রাউড নেম, যেটা কিনা গর্বের নাম বহন করছে অফ ডায়েরি, মানে ডায়েরি নামটা বহন করছে যে কার্ডবোর্ডে ঢাকা নোট বইটা, সেটা টু এনি ওয়ান, আমি কাউকেই এটা দেখাতে চাই না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয় অর গার্ল, প্রবাবলি নোবডি কেয়ার্স, যদি না আমি একটা ভালো বন্ধু পাই, প্রকৃত বন্ধু পাই, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, প্রবাবলি নোবডি কেয়ার্স, সম্ভবত কেউই এতে খুব একটা কারোরই আসে যায় না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার, দ্য রিজন অফ ফর মাই স্টার্টিং এ ডায়েরি, এবং এখন আমি সেই ব্যাপারটার গোড়ায় আসি যে আমি কেন ডায়েরি লেখা শুরু করলাম। ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড, এটা এই কারণে যে সাচ রিয়েল ফ্রেন্ড, এরকম কোনো ভালো বন্ধু আমার নেই। Let me put it clearly, since no one would believe that a girl of 13 feels herself quite alone in the world, nor is it so. অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে দাও যে এটা কেউ বিশ্বাস করবে না যে একজন 13 বছরের মেয়ে সে একা ফিল করে। নর ইজ ইট সো, আসলে এটা সত্যিও না। আই হ্যাভ ডার্লিং প্যারেন্টস অ্যান্ড আ সিস্টার অফ 16, আমার ভালো বাবা মা আছে এবং 16 বছর বয়সী আমার দিদি আছে। আই নো অ্যাবাউট 30 পিপল হুম ওয়ান মাইট কল ফ্রেন্ডস, আমি এরকম 13 জন লোককে চিনি যাদেরকে একজন বন্ধু বলতে পারে। আই হ্যাভ রিলেশনস, aunts and uncles who are darlings too, a good home. No, I don't seem to lack anything.
আমার ভালো সম্পর্ক আছে, ভালো আত্মীয় আছে, আমার আন্টস, আমার কাকিমা আছে, আঙ্কেলস, কাকু আছে, হু আর ডার্লিংস টু, যারাও আমার কাছে খুব প্রিয়। আ গুড হোম, একটা ভালো বাড়ি আছে আমার। নো, আই ডোন্ট সিম টু ল্যাক এনিথিং, না আমার কোনো কিছুর অভাব নেই। বাট ইটস দ্য সেম উইথ অল মাই ফ্রেন্ডস, জাস্ট ফান অ্যান্ড জোকিং, নাথিং মোর। কিন্তু এইসব বিষয়গুলো তো আমার বন্ধুদের সবার সাথেই মজা করি, এবং আমার বন্ধুদের সবারই তো এগুলো আছে। এর থেকে বেশি কিছু নয়, নাথিং মোর, এর থেকে বেশি কিছুই নয় এগুলো। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। স্বাভাবিক চেনাশোনার পরিধির বাইরে আমি সহজ হতে পারি না। আই ক্যান নেভার ব্রিং মাইসেলফ টু টক অফ এনিথিং আউটসাইড দ্য কমন রাউন্ড। স্বাভাবিক ব্যাপার স্যাপারে বাইরে গিয়ে আমি কোনো বিষয়ে কথা বলতে পারি না। We don't seem to be able to get any closer. That is the root of the trouble. আমরা কোনো কিছুর সাথেই সহজ হতে পারি না, এবং এটাই হচ্ছে সমস্যার মূল। Perhaps I lack confidence, but anyway, there it is, a stubborn fact, and I don't seem to be able to do anything about it. পারহ্যাপস আই ল্যাক কনফিডেন্স, সম্ভবত আমার মানসিকতার অভাব আছে, কনফিডেন্সের অভাব আছে। বাট এনিওয়ে, কিন্তু যাই হোক, দেয়ার ইট ইজ, হ্যাঁ এখানে এই ব্যাপারটা স্টাবর্ন ফ্যাক্ট, একটা একগুঁয়ে ব্যাপার। অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট, এবং আমার এই ব্যাপারে কিছু করার নেই, বা আমি কিছু খুঁজে পাইনি যে আমার এই একগুঁয়ে ভাব, এটা আমি যে ঠিক করব, এটা আমি খুঁজে পাইনি তেমন কোনো রাস্তা বা পথ। হেন্স দিস ডায়েরি, এই জন্য এই ডায়েরিটা। In order to enhance in my mind's eye the picture of that friend for whom I have waited so long, I don't want to set down a series of bare facts in a diary like most people do, but I want this diary itself to be my friend, and I shall call my friend Kitty. In order to enhance my mind's eye, আমি আমার মনের যে দৃষ্টি বা মনের যে চোখ, সেটাকে বাড়ানোর জন্য, হ্যাঁ, দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড ফর হুম আই হ্যাভ ওয়েটেড সো লং, সেই বন্ধুর জন্য যার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম, সেই বন্ধুর উদ্দেশ্যে আমার চোখের দৃষ্টিকে বাড়ানোর জন্য আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন এ সিরিজ অফ বেল্ট ফ্যাক্টস। বেল্ট মানে হচ্ছে আনবোজমিংস, মানে রসকসহীন বিষয়। আমি আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন, আমি কোনো রসকসহীন বিষয় ইন আ ডায়েরি, একটা ডায়েরিতে লিখতে চাই না। লাইক মোস্ট পিপল ডু, যেমনটা বেশিরভাগ মানুষজন করে। বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, কিন্তু আমি চাই যে এই ডায়েরিটা নিজে থেকে আমার বন্ধু হয়ে উঠুক। অ্যান্ড আই শ্যাল কল মাই ফ্রেন্ড কিট্টি, এবং আমি আমার বন্ধুকে কিট্টি নামে ডাকবো। No one will grasp what I am talking about if I begin my letters to Kitty just out of the blue. So, albeit unwillingly, I will sit by sketching in brief the story of my life. No one will grasp what I am talking about. কেউই এই বিষয়টা নিয়ে খুব একটা কেয়ার করবে না, বা খুব একটা বুঝতে পারবে না যে হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে আমি কী ব্যাপারে বলছি। ইফ আই বিগিন মাই লেটার্স টু কিট্টি জাস্ট আউট অফ দ্য ব্লু, যদি আমি আমার কিট্টিকে চিঠি লেখা শুরু করি। সো অ্যালবেইট মানে অলদো, যদিও, আনউইলিংলি অনিচ্ছাকৃতভাবে, আই উইল সিট বাই স্কেচিং ইন ব্রিফ দ্য স্টোরি অফ মাই লাইফ, অনিচ্ছাকৃত হলেও আমাকে জীবনের গল্প এখানে এই ডায়েরিতে বলতে হবে। আমার যদিও ইচ্ছা নেই, তবুও এই ডায়েরিতে আমার নিজের জীবন সম্পর্কে বলতে হবে। মাই ফাদার ওয়াজ 36 হোয়েন হি ম্যারিড মাই মাদার হু ওয়াজ দেন 25। আমার বাবা বিয়ে করেছিলেন আমার মাকে যখন বাবার বয়স ছিল 36, এবং আমার মা ছিলেন 25 বছর বয়সী। My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929, and we emigrated to Holland in 1933, where my father was appointed managing director of Travis NV.
অর্থাৎ আমার বোন জন্মগ্রহণ করেছিল বা আমার দিদি জন্মগ্রহণ করেছিল 1926 সালে ফ্র্যাঙ্কফর্ট অন মেইন জায়গাতে, এবং আমি তারপরে হয়েছিলাম 1929 সালের 12ই জুন, এবং আমরা হল্যান্ডে চলে গিয়েছিলাম 1933 সালে, যেখানে আমার বাবা একটা নতুন কোম্পানি ট্র্যাভিস এনভি এই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছিলেন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি-জিউইশ লজ, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। আমার পরিবারের বাদবাকি সদস্যরা যাই হোক, হিটলারের ইহুদি বিদ্বেষী যে আইন তার পুরোপুরি প্রভাব তারা অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল। সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি, সুতরাং জীবনটা অ্যাংজাইটি মানে চিন্তা বা হতাশায় ভরে গিয়েছিল। ইন 1938 মাই টু আঙ্কলস, মাই মাদার্স ব্রাদার্স, এস্কেপ টু দ্য ইউএসএ। 1938 সালে আমার মায়ের দুই ভাই, আমার মামারা ইউএসএ অর্থাৎ আমেরিকায় পালিয়ে চলে গিয়েছিল। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মাই ওল্ড গ্র্যান্ডমাদার কেম টু আস, শি ওয়াজ দেন 73। আমাদের বৃদ্ধা ঠাকুমা আমাদের কাছে এসেছিলেন থাকার জন্যে, এবং তার বয়স তখন 73 বছর বয়স ছিল। গ্র্যানি ডাইড ইন জানুয়ারি 1942। নো ওয়ান উইল এভার নো হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল। 1942 সালে আমার দিদা মারা যান, এবং কেউই এই বিষয়টা নিয়ে খুব একটা জানতে পারবে না। হাউ মাচ শি ইজ প্রেজেন্ট ইন মাই থটস, তিনি আমার চিন্তাতে কতটা উপস্থিত আছেন এখনও। অ্যান্ড হাউ মাচ আই লাভ হার স্টিল, এবং এখনও পর্যন্ত আমি তাকে কতটা ভালোবেসে যাচ্ছি বা ভালোবাসি। ইন 1934 আই ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য মন্তেশ্বরী কিন্ডারগার্টেন অ্যান্ড কন্টিনিউড দেয়ার। 1934 সালে আমি মন্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে গিয়েছিলাম, এবং তারপরে সেখানে পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। It was at the end of the school year I was in Form 6B when I had to say goodbye to Mrs. K. এটা ছিল at the end of the school year, স্কুল বছরের একেবারে শেষে যখন আমি 6Bতে উঠেছিলাম, আমাকে বিদায় জানাতে হয়েছিল মিসেস কে নামক কোনো একটা ম্যাডাম তাকে। উই বোথ ওয়েপ্ট, ইট ওয়াজ ভেরি স্যাড। আমরা দুজনে খুব কেঁদেছিলাম, এবং এটা খুব দুঃখের ব্যাপার ছিল। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গট টু দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, শি ইন দ্য ফোর্থ ফর্ম অ্যান্ড আই ইন টু দ্য ফার্স্ট। 1941 সালে আমার দিদি, তার নাম মার্গট, অর্থাৎ লেখিকার দিদির নাম, অ্যানির দিদির নাম মার্গট, জিউইশ সেকেন্ডারি স্কুলে আমরা গিয়েছিলাম। শি ইন টু দ্য ফোর্থ ফর্ম, তিনি চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন, এবং আমি ইনটু দ্য ফার্স্ট, আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য ফোর অফ আস অ্যান্ড হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে। তারপরের থেকে সব কিছু আমাদের সঙ্গে ঠিক আছে, আমাদের চারজনের সঙ্গে উইথ দ্য ফোর, আমাদের চারজনের সঙ্গে সব কিছু ঠিক আছে। অ্যান্ড হেয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট ডে, এবং এবারে আমি বর্তমান দিনের ব্যাপারে আসি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। গল্পটা একটু কঠিন, একটু উদ্ভট, তবুও যদি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। তো আমার চ্যানেলে যদি তুমি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। আর যদি আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। থ্যাংক ইউ।